উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এর যে ফাইনাল পরীক্ষা, যেখানে 35 নম্বরের এমসিকিউ থাকবে, তো তার জন্য আগের দিন আমরা ক্লাস শুরু করেছিলাম। একটা ক্লাস হয়েছে যেখানে আমরা পারুলের যে প্র্যাকটিসের বইটা রয়েছে, তো সেখান থেকে মডেল কোশ্চেন সেট 1 এটা প্র্যাকটিস করেছিলাম। আজকে 2 নম্বরটা প্র্যাকটিস করব। এবার আজকে এখানে প্রথম প্রশ্ন, যে ট্যাপেটাম, এন্ডোথেসিয়াম, পুংরেণু মাতৃকোষ এবং পুংরেণুর প্লয়েডি স্তর যথাক্রমে। এখানে এক লিখি এবং এখানে যদি দেখি এটা কি কোথা থেকে প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে পরাগধানী। পরাগধানী পরাগধানী বা যেটাকে বলে অ্যান্থার। এটা ফুলে এরকম যে অংশটা থাকে, এটা তো পুংকেশর, তার এই উপরের এই অংশটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। এবার এই অ্যান্থার বা পরাগধানীটাকে যদি এইভাবে কাটা হয়, অর্থাৎ টিএস করা হয়, তাহলে একদম আমি যদি পরপর লিখি যে একদম বাইরে থেকে ভিতরের দিকে কোন কোন স্তর দেখা যাবে, তাহলে দেখব সবার বাইরে যেটা দেখা যাবে, তাহলে সেটা হচ্ছে কি এপিডার্মিস। এপিডার্মিস এপিডার্মিসের পরের যেটা লেয়ারটা দেখা যাবে তার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম এবং তার ভিতরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে মধ্যস্তর। মধ্যস্তর বা এটাকে বলে মিডিল লেয়ার। তাহলে এটা হচ্ছে কি মিডিল লেয়ার। আর 4 নম্বর যেটা দেখা যাবে সেটা হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম আর ট্যাপেটাম কাকে ঘিরে থাকবে, একদম ভিতরে থাকবে, সেটা হচ্ছে পুংরেণু মাতৃকোষ। পুংরেণু মাতৃকোষ, যেটাকে পোলেন মাদার সেল বলে। তাহলে কি বলছি, পোলেন মাদার সেল। আর এই যে পুংরেণু মাতৃকোষ, এই মাতৃকোষটা বিভাজিত হবে মিওসিস পদ্ধতিতে। মিওসিস দিয়ে কি হবে, তৈরি করবে পুংরেণু। তাহলে মিওসিস কার ঘটছে, মিওসিস ঘটছে পুংরেণু মাতৃকোষে। তাহলে এখানে এই যতগুলো কোষের কথা বললাম, এই যে এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, ট্যাপেটাম, পুংরেণু মাতৃকোষ, এগুলো সব হবে টুয়েন, ডিপ্লয়েড। আর এই ডিপ্লয়েডের মিওসিস ঘটে যে পুংরেণুটা তৈরি হলো, এটা হবে হ্যাপ্লয়েড, অর্থাৎ এম। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী যদি দেখি যে ট্যাপেটাম, এন্ডোথেসিয়াম, পুংরেণু মাতৃকোষ, তাহলে ট্যাপেটাম কি হবে, টুয়েন, এন্ডোথেসিয়াম টুয়েন, পুংরেণু মাতৃকোষ টুয়েন, আর পুংরেণু হবে এন। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে এ তো হচ্ছে না, এখানে বিও হচ্ছে না, আর এখানে সি। তাহলে এখানে সি অপশন হবে উত্তর। তাহলে সি, টুয়েন এবং এন। পরের প্রশ্ন দেখব, স্ত্রীদেহে ডিম্ব নিঃসরণের পূর্বে নিম্নলিখিত কোন ঘটনা ঘটে না। তাহলে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু বলছে ডিম্ব নিঃসরণের পূর্বে। কি বলছে, এই যে স্ত্রীদেহে ডিম্ব নিঃসরণের পূর্বে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি ঘটছে বলছে কোনটা, আর একটা কথা দেখব যেটা কিন্তু ঘটে না জানতে চেয়েছে। এটা কিন্তু জানতে চেয়েছে কোন ঘটনাটি ঘটে না, এটা খেয়াল রাখতে হবে। বেশ, তাহলে এবার কি, যে কর্পাস লিউটিয়াম প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। তাহলে কর্পাস লিউটিয়াম কাকে বলছি, ধরে নিচ্ছি এইটা একটা ডিম্বথলি, আর এখানে আছে উসাইট, এটাকে বলছি গ্রাফিয়ান ফলিক্যাল। গ্রাফিয়ান ফলিক্যাল বা এটা পরিণত ডিম্বথলি। এবার এখানে যখন এলএইচ হরমোন প্রচুর বেড়ে যাচ্ছে ডিম্বাশয়ে, তখন এই উসাইটটা বেরিয়ে আসছে, আর এটাকে বিদীর্ণ করে বেরিয়ে আসছে কে, উসাইটটা। তাহলে এটা উসাইট, তাহলে উসাইটটা বেরিয়ে চলে এলো কোত্থেকে, এই গ্রাফিয়ান ফলিক্যাল থেকে। আর যে গ্রাফিয়ান ফলিক্যালটা আছে, তাহলে এটা কিসে পরিণত হলো, এটা পরিণত হলো কর্পাস লিউটিয়াম।
তাহলে কিসে পরিণত হলো? কর্পাস লিউটিয়ামে। আর এই কর্পাস লিউটিয়াম কোন হরমোন ক্ষরণ করে? সেটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, ঠিক। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, এখানে তাই বলছে যে কর্পাস লিউটিয়াম প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, ঠিক। কিন্তু ডিম্ব নিঃসরণের পূর্বে নয়, আগে ডিম্ব নিঃসরণ হবে তবে তো সেটা কর্পাস লিউটিয়ামে পরিণত হবে, তার আগে তো গ্রাফিয়ান ফলিকল ছিল। তাহলে এটা কিন্তু ডিম্ব নিঃসরণের পূর্বে যদি বলে তাহলে কিন্তু এটা ভুল। যেহেতু এটা ভুল, কোনটি ঘটনায় জানতে চেয়েছে, তাহলে এখানে এটাই হবে সঠিক উত্তর। তাহলে কোনটি ঘটে না? কর্পাস লিউটিয়াম প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন ক্ষরণ করে, এটা ঘটে না। এবার যদি বলি ফলিকিউলার দশায় এলএইচ এফএসএইচ এর ক্ষরণ বৃদ্ধি পায়, অবশ্যই পায়। এলএইচ এর সর্বাধিক ক্ষরণের ফলে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়, অবশ্যই হয়। এটাকে এলএইচ সার্জ বলে। এই যে এখানে দেখছিলাম এলএইচ প্রচুর বেড়ে গেছে, এই এলএইচ বেড়ে যাওয়াটাকে এটা কি বলবো? এলএইচ সার্জ। তারপরে কি বলছে? ডিম্ব নিঃসরণের মধ্যভাগে এলএইচ ও এফএসএইচ এর ক্ষরণ সর্বাধিক হয়। হ্যাঁ, এটাও সঠিক। এই প্রশ্নটা কোথা থেকে ছিল? রজত চক্র থেকে ছিল। এবার পরের প্রশ্ন। এবার এখানে আমরা 3 নম্বর লিখি, এখানে এটা আলোচনা করব। তো 3 নম্বর কি রয়েছে? আইভিএফ পদ্ধতি। তাহলে আমি এখানে একবার লিখি আইভিএফ। আইভিএফ মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এবার এখানে যে ফার্টিলাইজেশন শব্দটা লিখেছি, এই ফার্টিলাইজেশন শব্দটার মানে কি? এই ফার্টিলাইজেশন শব্দের মানে হচ্ছে কি? নিষেক। ফার্টিলাইজেশন শব্দের মানে হচ্ছে নিষেক। আর এখানে আমরা যদি ইন ভিট্রো কথাটা বলি, এটা হচ্ছে দেহের বাইরে, দেহের বাইরে। এবার আমরা যদি দেখি যে নিষেক কোথায় হয়, নিষেক হয়, নিষেক কোথায় হয়? নিষেক হয় অ্যাম্পুলাতে, অ্যাম্পুলা। তাহলে নিষেক হচ্ছে কোথায়? অ্যাম্পুলাতে। এবারে অ্যাম্পুলাতে তো হচ্ছে, অ্যাম্পুলাটা কোথায়? অ্যাম্পুলাটা হচ্ছে স্ত্রী জননতন্ত্র জরায়ুতে। তাহলে জরায়ুতে হচ্ছে অ্যাম্পুলা। এবার সেটা না হয়ে কোথায় ঘটছে? অ্যাম্পুলার বাইরে, অর্থাৎ কৃত্রিমভাবে কোনো একটা টেস্ট টিউবে ঘটানো হচ্ছে। তো সেটাকে কি বলছি? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। অর্থাৎ ফার্টিলাইজেশনটা কোথায় হচ্ছে? দেহের বাইরে। এইবার এই ফার্টিলাইজেশন হলেই তো হবে না, ফার্টিলাইজেশন হওয়ার পর সেটাকে কী করতে হবে? সেটা রোপিত হতে হবে, ইমপ্লান্টেশন হতে হবে। বেশ, তাহলে এইবার যে ফার্টিলাইজেশনটা হলো, এবার এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলছি জেডআইএফটি, আর একটা বলছি আইইউটি। তাহলে এবার এটাকে বলবো কি? এর ফুল ফর্ম কি বলবো? জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। আর এটাকে কি বলবো? ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। তাহলে একটা হচ্ছে কোথায়? ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে, একটা ইউটেরাসে ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ফার্টিলাইজেশনের সমস্যা রয়েছে কিন্তু তাদের ডিম্বাণু উৎপন্ন হয়, তাহলে সেই ডিম্বাণুগুলোকে বাইরে বের করে আনা হচ্ছে, পুরুষদের শুক্রাণু নেওয়া হচ্ছে, দিয়ে বাইরে তার ফার্টিলাইজেশন ঘটিয়ে একটা ক্ষেত্রে হচ্ছে যখন ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে, সেই ঘটনাটাকে বলা হবে জেডআইএফটি। আর একটা ক্ষেত্রে হচ্ছে একদম ইউটেরাসে গিয়ে করা হচ্ছে, তাকে বলবো আইইউটি। এই জেডআইএফটি যদি হতে হয় তাহলে তাকে 2 থেকে 8 সেল যখন স্ট্রাকচার ছিল তখন নিয়ে যাওয়া হয়, কিন্তু ইন্টারইউটেরাইন যখন বলবো তাহলে 8-এর অধিক কোষ, তাহলে 8-এর অধিক কোষকে কিন্তু আইইউটিতে নিয়ে যাওয়া হবে। এছাড়া আমরা এখানে মনে রাখতে পারি জেডআইএফটি ছাড়াও আরেকটা মনে রাখবো জিআইএফটি, যেখানে কি হবে? যেখানে তার গ্যামেটটা ঠিকঠাক হয় না কিন্তু পরবর্তী কাজ সেই মহিলাটার গ্যামেটটা উৎপন্ন হয় না কিন্তু বাকিগুলো হয়, নিষেক ওখানে ঘটতে পারে। এখানে উল্টো ছিল, জেডআইএফটি বা আইইউটি, সেখানে ডিম্বাণু তৈরি হচ্ছিল কিন্তু নিষেকটা ঠিকঠাক ঘটছিল না। এর নিষেক ঘটতে পারবে কিন্তু তার সমস্যা আছে, গ্যামেট ঠিকঠাক উৎপন্ন হয় না, সেখানে অন্যজনের গ্যামেট এনে রাখা হবে, যে এটাকে বলবো জিআইএফটি। তাহলে এবার এই যে জিআইএফটিটা, এটা কি বলবো? গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। তাহলে এখানে গ্যামেটটাকে ট্রান্সফার করা হচ্ছে কোথায়? ফ্যালোপিয়ান।
এছাড়া আর একটা হচ্ছে নিষেকের আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে কি ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ICSI। তাহলে এটা একদম শুক্রাণুর একদম সাইটোপ্লাজমে গিয়ে ডিম্বাণুর সাইটোপ্লাজমে গিয়ে একদম শুক্রাণুকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। তাহলে এটাকে কি বলা হবে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তাহলে এইগুলো প্রত্যেকটা কি, যে প্রত্যেকটা হচ্ছে কিসের উদাহরণ, এগুলো হচ্ছে ART অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তাহলে এক্ষেত্রে কি হবে, যদি গর্ভ সঞ্চারে কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে এইসব টেকনোলজি ব্যবহার করে কিন্তু গর্ভ সঞ্চারণ ঘটানো যেতে পারে। তাহলে এখানে IVF পদ্ধতিতে ফ্যালোপিয়ান নালীতে কার ভ্রূণের স্থানান্তরণ, গ্যামেটের নয় কিন্তু। তাহলে এটা কার কথা বলা হচ্ছে, অবশ্যই বোঝা যাচ্ছে ZIFT। GIFTও নয় বা IUTও নয়। GIFT হলে গ্যামেট হতো, এটা ভ্রূণ বলছে তাই ZIFT হতে পারে অথবা IUT হতে পারে, কিন্তু যেহেতু ফ্যালোপিয়ান টিউব বলেছে তাহলে ZIFT হবে। তাহলে এখানে কি হবে 8 কোষীয়, তাহলে জাইগোট অথবা 8 কোষীয় দশা সম্পন্ন ভ্রূণাণু। তাহলে এখানে উত্তর হবে কি, উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থগুলি মানুষের সেমিনাল প্লাজমায় উপস্থিত থাকে? তাহলে এখানে 4 নম্বর লিখলাম যে সেমিনাল ভেসিকাল থেকে, সেমিনাল ভেসিকাল একটা গ্রন্থি, এটা পুরুষের একটা গৌণ জননাঙ্গ, পুরুষের গৌণ জননাঙ্গ। তাহলে পুরুষের অনেকগুলো গৌণ জননাঙ্গের মধ্যে এই সেমিনাল ভেসিকাল একটা, তাহলে সেই কি করে সেমিনাল ফ্লুইড ক্ষরণ করে, সেমিনাল ফ্লুইড। এখান থেকে মনে রাখতে পারি যে সেমিনাল ফ্লুইডটা এটা কিন্তু সিমেনের 60% গঠন করে। তাহলে সিমেনে শুক্রাণু থাকে আর কি থাকে, সেখানে 60% কিন্তু সেমিনাল ভেসিকালের থেকে খরিত হওয়া সেমিনাল ফ্লুইড থাকে। এছাড়া প্রস্টেট গ্রন্থির ফ্লুইডও থাকে অবশ্যই সিমেনে। তাহলে এখানে আপাতত আমরা সেমিনাল ভেসিকালটাই পড়ব। তাহলে সেমিনাল ভেসিকাল একটা গ্রন্থি যেখানে সেমিনাল ফ্লুইড থাকে, যেটা সিমেনের 60% গঠন করে, 60% উপাদান। সিমেন বা যাকে বাংলায় বলছি বীর্য, তার কি 60% উপাদান কিন্তু সেমিনাল ফ্লুইড। বেশ, তাহলে এবার এখানে বলছে কি যে সেমিনাল প্লাজমায় উপস্থিত কোনটা, তাহলে ফ্রুক্টোজ ও ক্যালসিয়াম। হ্যাঁ, তাহলে এখানে উত্তর প্রথমটাই উত্তর, ফ্রুক্টোজ এবং ক্যালসিয়াম। তাহলে এখানে ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, এছাড়া কিছু প্রোটিন থাকে, এইসব উপাদান কিন্তু এখানে থাকে। তারপরে পাঁচের, তাহলে পাঁচেরটা কি বলছে, S1S3 এটা ফিমেল আর মেলের কি হবে, তাহলে অপত্যটা S1S2 অথবা S2S3 হবে। তাহলে পরিষ্কার এখানে দেখে বোঝা যাচ্ছে যে S1S3 আর এটা কি হবে, তাহলে S1S2 হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি কি যে একটাকে বলছে S1S2 হতে হবে আর একটা বলছে S2S3 হতে হবে। তাহলে এটা মাতার দেখছি S1 আছে, বেশ এর S1টা রয়েছে, আর এইটার ক্ষেত্রে এই জীবটার ক্ষেত্রে দেখা যাচ্ছে S3টা রয়েছে। তাহলে এর S2টা বা এর S2টা কোত্থেকে এসছে, অবশ্যই পিতা থেকে এসছে। তাহলে পিতার যে জিনোটাইপ হবে সেখানে S2 থাকবেই। তাহলে প্রথম অপশানটা S2 নেই, তাই হবে না। দ্বিতীয় অপশানটা S2 আছে, হতে পারে। তৃতীয়টা S2 নেই, হবে না। এটা S2 নেই, হবে না। তাহলে এখানে উত্তর কী হবে, উত্তর অপশান বি, S2 আর S3। পরের প্রশ্ন দেখব 6 নম্বর, যে মহিলাদের রজতচক্র অনিয়মিত, রজতচক্র অনিয়মিত মানে যে এর যে সাইকেলটা একটা নির্দিষ্ট দিনের হয় না, সাইকেলটা নির্দিষ্ট নয়। কোনো দেখা যাবে কোনো মাসে হয়তো যে রজতচক্রটা হয়নি, মিস হয়ে গেছে,
তো এই রকম হতে পারে, তাহলে সেটাকে কি বলছি, রজত চক্র অনিয়মিত, বা আলাদা আলাদা দিনে হচ্ছে, কোনো একটা চক্র একটা দিনে, কোনো একটা চক্র অন্য একটা দিনে, তো সেরকম। তো সেখানে রিদম পদ্ধতি এটা একটা গর্ভনিরোধক পদ্ধতি। আগের দিনও আমরা গর্ভনিরোধক পদ্ধতি কিছু পড়েছি, সেখানে কিছু পিলের কথা ছিল, বা ওখানে লিপিজ লুপের কথা ছিল। ঠিক সেই রকম একটা পদ্ধতি রিদম পদ্ধতি, এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। একটা প্রাকৃতিক পদ্ধতি যেখানে 19 থেকে 27তম দিন পর্যন্ত, বা তার আগে যদি বলি 5 থেকে 7তম দিন পর্যন্ত, এই সময়টা যেহেতু ডিম্বাণু নিঃসরণের কোনো চান্সই নেই, তো এই ক্ষেত্রে যে যদি আনপ্রোটেক্টেড যদি সেক্সুয়াল রিলেশনশিপ রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার গর্ভ সঞ্চারের সম্ভাবনা থাকে না। তো এই পদ্ধতিটাকে বলে রিদম পদ্ধতি। বলছি যেসব মহিলাদের অনিয়মিত রজত চক্র ঘটছে, তাহলে সাইকেলটা বুঝতেই পারা যাচ্ছে না, এই 5তম দিন বা 7তম দিন, 19তম থেকে 27তম দিন, এই দিনগুলো ডিটেক্ট করতে পারলে তবে তো হবে। এবার অনিয়মিত যদি হয় তাহলে ডিটেক্ট করা যাবে না, তাই এটা কার্যকরী নয়, এটা তো একদম ঠিক। তারপর বলছি কি আইইউডি, তাহলে আইইউডি এটাও আগের দিন পড়লাম যে আইইউডিটা হচ্ছে কি, এটা 6 নম্বর লিখেই রাখি, নাহলে বোঝা যাবে না। এটা 6 নম্বর প্রশ্নের জন্য লিখছি। তাহলে কি আইইউডি, তাহলে আইইউডি মানে হচ্ছে ইন্টার ইউটেরাইন ডিভাইসেস, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। তাহলে এটা মেডিকেটেড ছিল আর নন মেডিকেটেড ছিল, এটা ছিল মেডিকেটেড আর একটা নন মেডিকেটেড। নন মেডিকেটেড আমরা পড়েছি লিপিজ লুপ, আর এখানে কপার টি, CU7, LNG20, তাহলে এগুলো আমরা মেডিকেটেডে পড়েছি। এবার এখানে বলছে একটা জরুরিকালীন গর্ভনিরোধক ব্যবস্থা। হ্যাঁ, যেগুলো মেডিকেটেড হয় এগুলো জরুরিকালীন গর্ভনিরোধক ব্যবস্থা অবশ্যই। অর্থাৎ যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রিলেশনশিপ রাখা যায়, তাহলে এই মিলনের পর কিন্তু যদি এই আইইউডি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে গর্ভাবস্থা না আসার সম্ভাবনা থাকতে পারে। জরুরিকালীন সময় কিন্তু এটাকে গর্ভনিরোধক একটা ব্যবস্থা রূপে অবশ্যই ব্যবহার করা যেতে পারে। তাহলে এটাও ঠিক। তাহলে এখানে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই কিন্তু ঠিক, তাহলে দুটি বিবৃতিই সঠিক। তাহলে এখানে অপশন এ হবে উত্তর। পরের প্রশ্ন দেখব 7 নম্বর। কি বলছে, নিচের বিবৃতিগুলো ঠিক ভুল যাচাই করতে। সন্তান প্রসব একটি জটিল স্নায়বিক অন্তঃক্ষরা প্রক্রিয়া। হ্যাঁ, অন্তঃক্ষরা প্রক্রিয়া এটা ঠিক, এটি জটিল এটা ঠিক, কিন্তু স্নায়বিক নয়, তাহলে এই তথ্যটা ভুল। ভেসোপ্রেসিনকে কি বলে? এটাকে প্রসবকালীন হরমোন বলে। আচ্ছা, এটা প্রসবকালীন হরমোন অক্সিটোসিনকে বলে। প্রসবের সময় জরায়ুর পেশির প্রসবের সময় জরায়ুর পেশির সংকোচন ঘটাতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বিবৃতি 1 ভুল, কিন্তু 2 সঠিক। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখব, গ্যামেটোজেনেসিস এটা প্রক্রিয়া যেখানে কি হবে, এখানে অপশনগুলোর মধ্যে ওই যে গ্যামেট উৎপাদন, তাহলে গ্যামেটোজেনেসিস নাম দেখি বুঝতে পারছি, জেনেসিস মানে তৈরি হওয়ার, গ্যামেটো বলতে গ্যামেট, তাহলে এখানে উত্তর কি হবে 4। বেশ, এরপর হচ্ছে ফার্টিলাইজেশন মানে তো নিষেক, এই যে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন, একদম এইটাই 2 নম্বর। স্পারমিয়েশন এবার যদি বুঝতে হয়, ধরে নিই যে এটা একটা সেমিনিফেরাস টিউবওয়েলের টিএস, এটা কি টিএস অফ সেমিনিফেরাস টিউবওয়েল। সেমিনিফেরাস টিউবওয়েল কোথায় থাকে? শুক্রাশয় কোথায়? যে লবিউলগুলো থাকে, 250 থেকে 300টা লবিউল থাকে, তো তার মধ্যে থাকে সেমিনিফেরাস টিউবওয়েল। এখানে এরকম কিছু কোষ থাকে, আমি এখানে কয়েকটা আঁকলাম, এগুলো ধরে নিচ্ছি সার্টলি কোষ, এগুলো সার্টলি কোষ। আর এখানে এই যে কোষগুলো থাকে এগুলো হচ্ছে জামকোষ। আর এই জামকোষই কি করে? জামকোষই কিন্তু
শুক্রাণু তৈরি করে। তাহলে জামকোষ তৈরি করলো শুক্রাণু উৎপাদন করলো। তাহলে জামকোষ থেকে এই যে শুক্রাণু উৎপাদন হচ্ছে, এই পদ্ধতিটাকে কি বলে? এটাকে বলে স্পারমাটোজেনেসিস। তাহলে বলে স্পারমাটোজেনেসিস। এবার যেটা তৈরি হলো যে স্পামটা, এটা ধরে নিচ্ছি এটা স্পাম, এটা, তাহলে এইটা এই সার্টোলি সেলে প্রথিত থাকবে, দিয়ে এখান থেকে পুষ্টি নেবে। তাহলে এইবার পুষ্টি নেওয়ার পর যখন পুষ্টি নেওয়া হয়ে যাবে, এই সার্টোলির যে সেলটা ছিল সেখান থেকে ফাঁকা অংশটাকে কি বলবো? লুমেন। এই লুমেনে আবার কিন্তু চলে আসবে। তাহলে সার্টোলির সেল থেকেই লুমেনে চলে আসা, এই ঘটনাটাকে কি বলবো? এটাকে বলবো স্পারমিয়েশন। তাহলে এই ঘটনাটাকে বলে পারমিয়েশন। 7 নম্বর দিয়ে রাখি। বেশ, তাহলে এবার স্পারমিয়েশনটা কি? এই যে সার্টোলির কোষ থেকে শুক্রাণু বিচ্ছিন্ন হয়ে সেমিনিফেরাস নালিকায় মুক্ত হওয়ার পদ্ধতিকে। তাহলে এটা হবে 1। আর ইনসেমিনেশন মানে হচ্ছে যোনির অভ্যন্তরে বীর্যের স্থলন। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো ইনসেমিনেশন। পরের প্রশ্ন দেখবো। তাহলে এখানে উত্তর কি হবে? 4 2 1 3। 4 2 1 3 প্রথম অপশন। তাহলে 4 2 1 3। তাহলে এটা হচ্ছে উত্তর। উত্তরটাকে যদি হাইলাইট করে দেওয়া যায় এটাই ভালো হবে। তাহলে এটা হচ্ছে উত্তর। বেশ, এবার কি বলছে? আবার নিচের বক্তব্যগুলো পড়তে বলছে, অ্যাসারশন আর রিজন আছে। বেশ, প্রথমে কি বলছে? মানুষের ক্ষেত্রে সকল যৌন মিলনের ফলেই নিষেক এবং গর্ভসঞ্চার ঘটে না। হ্যাঁ, একদম ঠিক। নিষেক ঘটলেই যে গর্ভসঞ্চার ঘটবে, মানুষের ক্ষেত্রে মিলন ঘটলেই যে নিষেক ঘটবে, এরকমটা নয়। হতেই পারে ডিম্বাণু বা শুক্রাণু তখনও শুক্রাণু এসছে কিন্তু ডিম্বাণু তখন নেই, বা ঠিক যে সময় ডিম্বাণু নিঃসরণ হচ্ছে সেই সময় মিলনটা ঘটেনি। তো এরকম করলে কিন্তু হবে না। অর্থাৎ যৌন মিলন মানেই কিন্তু নিষেক এবং গর্ভসঞ্চার নয়। বেশ, এটা হচ্ছে বিবৃতি। বলছে নিষেক সম্পন্ন হওয়ার জন্য শুক্রাণু এবং গৌণৌসাইট উভয়কেই একই সঙ্গে অ্যাম্পুলা অঞ্চলে পৌঁছাতে হবে। হ্যাঁ, অবশ্যই তাই। একই সঙ্গে না পৌঁছালে কি করে নিষেক ঘটবে? তাহলে অ্যাম্পুলাতেই নিষেকটা ঘটে। তাহলে 2 নম্বরটা কিন্তু ঠিক। এবার বলতে পারি যে নিষেক সম্পন্ন হওয়ার পর অ্যাম্পুলাতে পৌঁছাতে হবে। যদি বলি যে গর্ভসঞ্চার ঘটে না কারণ এটা, যদি আমি এরপরে যদি লিখি যে লিখে যদি পরপর দেখি আর কি, যে বাক্যটা কীরকম দাঁড়াচ্ছে, যে মানুষের ক্ষেত্রে সকল যৌন মিলনের ফলে নিষেক বা গর্ভসঞ্চার ঘটে না কারণ নিষেক সম্পন্ন হওয়ার জন্য শুক্রাণু এবং গৌণসাইট উভয়কেই একসঙ্গে অ্যাম্পুলা অঞ্চলে পৌঁছাতে হবে। তাহলে কারণ জুড়ে দিলে কিন্তু এই বাক্যটা ঠিকঠাক লাগছে, অর্থাৎ এটার সঠিক ব্যাখ্যাও বটে। তাহলে এখানে উত্তর কি হবে? এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে এটা হচ্ছে এখানে উত্তর, অপশন এ। পরের প্রশ্ন দেখব 10 নম্বর। আবার তাই দুটো বিবৃতি। উদ্ভিদের ক্ষেত্রে আত্ম অসঙ্গতি বা এটাকে বলতে পারি সেলফ স্টেরিলিটি জিনগতভাবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া। হ্যাঁ, অবশ্যই এটা জিনগতভাবে নিয়ন্ত্রিত। একটি নির্দিষ্ট জিন দ্বারা উদ্ভিদের এই আত্মসংহতি নিয়ন্ত্রিত হয় না, একটা নির্দিষ্ট জিন দ্বারা নয়, এখানে দুটো আলাদা আলাদা জিন থাকে, তো সেইটা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হবে না। তাহলে উত্তর কি হবে? যে শুধুমাত্র কিন্তু বিবৃতি সঠিক, অর্থাৎ এটা শুধু সঠিক এবং আর ভুল। তাহলে এটা হচ্ছে উত্তর, এ সঠিক কিন্তু আর ভুল। পরের প্রশ্ন দেখব। মানুষের শুক্রাণুর একটা চিত্র দেওয়া আছে, এটা চিহ্নিত করতে হবে কোনটা কি। XYZ বোঝাই যাচ্ছে। এক্সটা কি? এক্সটা হচ্ছে অ্যাক্রোজোম। শুক্রাণুর অ্যাক্রোজোম কে গঠন করে? শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে গলজি বডি। আর এখানে ওয়াই যেটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি? ওয়াইটা হচ্ছে সেন্ট্রিওল। তাহলে একে বলবো প্রক্সিমাল সেন্ট্রিওল। আর জেড দিয়ে যেটা বোঝানো হচ্ছে এইখানে, এটা কিন্তু সেন্ট্রিওল না, এটা ডিস্টাল সেন্ট্রিওল এখানে ছিল। এবার এই জেড দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা কি? তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
আগের দিন এই সংক্রান্ত একটা প্রশ্ন পড়েছিলাম, শুক্রাণু সংক্রান্ত। এবার তোমরা বলতে পারো মনে মনে যে এই মাইটোকন্ড্রিয়াকে কি বলে, এই সর্পিল আকারে বিন্যস্ত মাইটোকন্ড্রিয়াকে কি বলে। উত্তর এবার আমি বলেই দিই যে সেটা হচ্ছে কি, এবং দেখবে যে ঠিক বলতে পারছো কিনা, মিলিয়ে নেবে। তাহলে সেটা কি হবে, নেবেনকান। নেবেনকান। আর যদি বলি এই মিডিল পিসে ঘন সাইটোপ্লাজম, এই যে ঘন সাইটোপ্লাজম রয়েছে, তাহলে তাকে কি বলবো, তাকে বলবো ম্যানচেটি। তাহলে এটাও কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ। তাহলে কি পেলাম, প্রথমে হচ্ছে অ্যাক্রোজম, তারপরে প্রক্সিমাল সেন্ট্রিওল, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে প্রথমে বলছে মস্তক, হ্যাঁ পুরোটাকে একসাথে মস্তক বলবো, কিন্তু এখানে শুধুমাত্র X82 জানতে চেয়েছে, তাহলে এটা হচ্ছে না। তারপরে কি বলছে অ্যাক্রোজম, হ্যাঁ অ্যাক্রোজম তো বটে। তারপরে নিউক্লিয়াস, না নিউক্লিয়াসটাকে চিহ্নিত করেনি, এটা এটা সেন্ট্রিওলকে চিহ্নিত করেছে, এটা নয়। তারপরে বলছে অ্যাক্রোজম, ঠিক আছে অ্যাক্রোজমটা বটে। তারপর বলছে প্রক্সিমাল সেন্ট্রিওল, তারপর বলছে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, অপশন সি। এটা হলো না ঠিক করে। তাহলে এ হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখব, 12 নম্বর প্রশ্ন। একটি পরাগরেণুর প্রাচীরে বিভিন্ন স্তরগুলি কেন্দ্র থেকে পরিধি থেকে সঠিক সজ্জাক্রম, ইনটাইন, নেক্সাইন, টেকটাম, কলুমেলা। হ্যাঁ এবার একটু এখানে একটু ডিটেলেই বলেছে, তাহলে এখানে 12 নম্বর প্রশ্ন আমি পাশে লিখছি। তাহলে ধরে নিচ্ছি এটা একটা পরাগরেণু, আর বাইরে এখানে ছিদ্র আছে, আর এটা একটা স্তর। তাহলে এই বাইরের যে স্তরটা আছে তাই কি বলবো, তাকে বলবো এক্সাইন। এক্সাইন। আর একদম ভিতরে যেটা আছে তাহলে তাকে বলবো ইনটাইন। এবার খুব গুরুত্বপূর্ণ, ইনটাইন কি দিয়ে তৈরি, সেলুলোজ আর পেকটিন। বারবার পরে প্রশ্ন, আগের দিনও ছিল, সেলুলোজ ও পেকটিন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে আর পেকটিন দিয়ে। বেশ। আর এই এক্সাইন কি দিয়ে তৈরি, এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা স্পোরোপোলেনিন। এর কারণে কিন্তু জীবাশ্মীভূত হতে পারে স্পোরোপোলেনিন, এটা নষ্ট হয় না। এমন কোনো জানা কোনো রাসায়নিক নেই যেটা স্পোরোপোলেনিনকে নষ্ট হতে পারে, এটা নষ্ট করতে পারে, এটা জীবাশ্মীকরণে কাজে লাগে পরাগরেণু। এবার এখানে আমরা যেটাকে এক্সাইন স্তর বলছি, এই স্তরকেও না ভাগ করে দেখিয়ে দিয়েছে। এক্সাইন স্তরটা আমি এখানে লিখছি, এক্সাইন স্তরকে যদি দেখি, এক্সাইন, তাহলে সেখানে একদম ভিতরের দিকে যেটা পাবো সেটা হচ্ছে নেক্সাইন, আর বাইরের দিকে যেটা পাবো সেটা হচ্ছে সেক্সাইন। এবং সেক্সাইন স্তরে একদম এটা ভিতর থেকে বাইরে আসছি, তাহলে এটা ভিতরে এটা বাইরে, তাহলে প্রথমে ভিতরে লিখছি, ভিতরে যাকে পাবো সেটা হচ্ছে কলুমেলা যদি সেক্সাইনকে দেখি, আর বাইরে যাকে পাবো তাহলে তাকে পাবো টেকটাম। টেকটাম। তাহলে এবার কোন দিক থেকে কোন দিকে যেতে বলছে, কেন্দ্র থেকে পরিধির দিকে, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে। তাহলে সব থেকে ভিতরে কি পাবো, ইনটাইনকে পাবো, এটা 1 নম্বর। তারপরে কাকে পাবো, ইনটাইনের পর আমরা একদম এক্সাইন না বলে একদম চলে যাচ্ছি নেক্সাইনকে, 2 নম্বর, তার ভাগগুলোকে। তারপরে 3 নম্বর পাবো কাকে, কলুমেলাকে। আর 4 নম্বর পাবো কাকে, টেকটামকে। তাহলে এখানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। তাহলে কি হবে, ইনটাইন, নেক্সাইন, কলুমেলা, টেকটাম। ইনটাইন, নেক্সাইন, টেকটাম, কলুমেলা, না এটা হচ্ছে না। তাহলে ইনটাইন, এক্সাইন না, তাহলে টেকটাম, কলুমেলা হচ্ছে না, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটাই হতে হবে। তাহলে ইনটাইন, নেক্সাইন, কলুমেলা আর টেকটাম, এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে কিছু একটা বলা আছে যে একজন দম্পতি 2 বছর ধরে নিয়মিত অসুরক্ষিত যৌন মিলনের পরও সন্তান ধারণে ব্যর্থ হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে সে তারা বন্ধা, কারোর শুক্রাণু বা ডিম্বাণু কিছুতে ত্রুটি থাকতে পারে। তাহলে 2 বছর ধরে নিয়মিত অসুরক্ষিত যৌন মিলনের পরও সন্তান ধারণে ব্যর্থ, তাই তারা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যান এবং সমস্ত কথা খুলে বলেন। ডাক্তার কি বলবে, নিশ্চয়ই আর্টের কথা বলবে, ডাক্তার নিশ্চয়ই ART এর কথা বলবে, অর্থাৎ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। একটু আগেই আমরা বললাম যেখানে কি ছিল, যে একটা IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যার দুটো আমরা প্রকার পড়েছিলাম, একটা হচ্ছে
জেডআইএফটি আর একটা আইইউটি। বেশ, এছাড়া তো জিআইএফটি আছে, আইসিএসআই আছে। বেশ, সব কিছু শোনার পর ডাক্তার তাদের বেশ কিছু টেস্ট করতে দিলেন। সেই সব টেস্ট করার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারলেন যে সেই প্রযুক্তির দ্বারা সন্তান ধারণে সক্ষম। কোন প্রযুক্তি? আর্ট। সেটা, হ্যাঁ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন এবং সেটা সন্তান ধারণে সক্ষম হন। আচ্ছা, বেশ, এবার বলছে কি প্রশ্ন, এবার কোনো স্বামী স্ত্রী বিবাহের পর টানা 1 বছর নিয়মিত অসুরক্ষিত যৌন মিলনের পরও যদি সন্তান ধারণে ব্যর্থ হয়, তখন তাকে কি বলবো? তখন তাকে তাহলে বলা হবে কি? এটা বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব। বেশ, তাহলে তারপর কি বলছে? তারপর এখানে উত্তর হবে অপশন বি। তারপর বলছে ডাক্তার দম্পতিকে কোন প্রযুক্তির কথা বলেন? তাহলে নিশ্চয়ই এই ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস বলবে না, বা এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ওটা তো প্রেগনেন্সি নষ্ট করা বলতে গেলে। বেশ, আর এটা কবে শুরু হয়েছিল? 1971। কবে কার্যকরী হয়? 1972। বেশ, এরপর কি হচ্ছে? ডিওসি এ হচ্ছে না, তাহলে কি পড়ে থাকলো? আর্ট, এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। 2 থেকে 8টা কোষ হলে ফ্যালোপিয়ান টিউবে রাখা হবে, আর যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে জরায়ুতে। যে সকল মহিলারা ডিম্বাণু উৎপাদনে অক্ষম কিন্তু উপযুক্ত পরিবেশ প্রদানে সক্ষম, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? বোঝা যাচ্ছে জিআইএফটি করতে হবে। কোন পদ্ধতি অবলম্বন? তাহলে যেহেতু ডিম্বাণু উৎপাদনে সক্ষম, তাহলে গ্যামেট ঠিকঠাক তার আছে, যে সমস্যা হচ্ছে তার ফার্টিলাইজেশন ঘটছে না। তাহলে কি করতে হবে? তাহলে আচ্ছা আচ্ছা, না না, জিআইএফটি হবে না। ডিম্বাণু উৎপাদনে অক্ষম, আচ্ছা আচ্ছা, অক্ষম বলেছে, সক্ষম না। এটা আমি উল্টো বললাম, এখানে উল্টো লিখে দিয়েছি। তাহলে এখানে সে গ্যামেট তৈরি করতে পারছে না, কিন্তু তার ফার্টিলাইজেশনটা ঘটবে। তাহলে গ্যামেটটা দিলেই হবে বাইরে থেকে, তাহলে সেটাকে দেওয়াকে বলা হবে কি? জিআইএফটি। গ্যামেট ইন্টার ফার্টিলাইজেশন ট্রান্সফার। নিচের কোন রোগগুলি ক্রোমোজোম সংযোজিত? এটা একটু এদিকে সরিয়ে দিই, নাহলে কেটে যাবে সাইডটা। হ্যাঁ, তাহলে যে সকল মহিলারা ডিম্বাণু উৎপাদনে অক্ষম, এটা হলো নিচের কোন রোগগুলি এক্স ক্রোমোজোম সংযোজিত? তাহলে এবার প্রথমে যদি দেখি, বর্ণান্ধতা, হ্যাঁ এটা তো বটে, কিন্তু ফিনাইল গ্লুটোনুরিয়া নয়। তারপরে হিমোফিলিয়া তো বটে, অ্যালবিনিজম নয়। এখানে বর্ণান্ধতাও বটে, হিমোফিলিয়াও বটে, তাহলে এখানে উত্তর কি হবে? অপশন সি। এখানে হাইপারট্রাইকোসিসটা হবে, অ্যালবিনিজমটা নয়। বেশ, হাইপারট্রাইকোসিসটা হচ্ছে পুরুষদের কানের লতিতে রোমের উপস্থিতি, যেটা হোলান্ড্রিক জিনের কারণে হয়। হোলান্ড্রিক জিন, এটা বাই ক্রোমোজোমে থাকে, হোলান্ড্রিক জিন। অ্যালবিনিজম 3 নম্বর ক্রোমোজোম। আর এখানে ফিনাইল কিটোনুরিয়া, এটা হচ্ছে 12 নং ক্রোমোজোম। বেশ, পরের প্রশ্ন, টিআরএন এর কোন সাইটের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়? যদি টিআরএন এর একটা স্ট্রাকচার এখানে দেখি, তাহলে এরকম দেখতে। এরকম দেখতে, তাহলে এটাকে বলবো টি সাইসিয়াম, এটা বলবো অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন, যদি শুধু এগুলোকে বলি, এগুলো লুপ, আর এটা ডিএইচ। আর এই জায়গা থেকে এটা হচ্ছে 5' এন্ড, আর এটা হচ্ছে 3' এন্ড। এখানে থাকবে এ সি সি, আর এখানে কে যুক্ত হতে পারবে? অ্যামাইনো অ্যাসিড। এবার জানতে কি চেয়েছে? টিআরএন এর কোন সাইটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়? তাহলে অ্যামাইনো অ্যাসিড যুক্ত কোথায় হবে? ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে যুক্ত হবে। তাহলে এটাকে কি বলে? অ্যাকসেপ্টর আর্ম। তাহলে এখানে কি বলছে? অ্যান্টিকোডন লুপ না, অ্যান্টিকোডন লুপ তো এটা, এটা অ্যান্টিকোডন লুপ। তারপরে বলছে ডি লুপ। ডি লুপ বলতে ডিএইচ লুপ, এটা ডাইহাইড্রো ইউরিন, এই লুপটা, তাহলে এটাও নয়। 3' প্রান্ত, হ্যাঁ এই 3' প্রান্তে, 3' প্রান্তে কে থাকে? এ সি সি, তাহলে এই প্রান্তে উত্তর হবে সি। 5' প্রান্ত, এটা তো নয়। বেশ, কোনো ডিপ্লয়েড জীবের
হার্ডি-উইনবার্গ সমীকরণে পি আর কিউ কি নির্দেশ করে? পি হচ্ছে প্রকট আর কি হচ্ছে প্রচ্ছন্ন। কেবলমাত্র এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি, কেবলমাত্র এ, হ্যাঁ, তাহলে পিটা এ বড় এ আর কিউটা ছোট এ, তাহলে কি হবে? অপশন ডি, এখানে উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন। ক্লাসটা খুব বড় করব না, তাই এবার সব প্রশ্নগুলোর আর খুব বেশি ডিটেল আমি বলছি না। নিচের কোন জোটটি সঠিক নয়? যদিও এটা রিভিশন ক্লাস, কোন জোটটি সঠিক নয়? x0 এর লিঙ্গ নির্ধারণ হচ্ছে ঘাসপাড়িং, হ্যাঁ এটা ঠিক, সঠিক নয় জানতে চাইছি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, সঠিক নয় জানতে চেয়েছে, সঠিক নয়, তাহলে বোঝা যাচ্ছে যে এটা উত্তর হবে না, কারণ এটা সঠিক। এরকম করে লিখবো না, এটা পাশে লিখি সঠিক, তাহলে এটা সঠিক স্টেটমেন্ট। তারপরে বলছে মেন্ডেল লিঙ্কেজ, না লিঙ্কেজ যদি বলি তাহলে হবে মর্গ্যান, তাহলে এটা নয়। মানুষের গাত্রবর্ণ মাল্টিপল এলিল, এটাও নয়। এবীয় রক্ত গ্রুপ সহপ্রকটতা, এবীয় রক্ত গ্রুপ ও সহপ্রকটতা নয়। হিসাব মতো এবীয়, তাহলে সহপ্রকটতা কোনটা হবে? এবীয় রক্ত গ্রুপে কোনটা? শুধুমাত্র এ বি শ্রেণীটা হবে। এখানে যদি বলি গাত্রবর্ণ, এটা কি হবে? পলিজেনিক ইনহেরিটেন্স, আমি পিআই লিখে দিলাম, এখানে জায়গা নেই, তাহলে কি বলছি? পলিজেনিক ইনহেরিটেন্স। আর এটা মেনলেন না হয় লিঙ্কেজটা কি হবে? মর্গ্যান। তাহলে এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল কোনটা সঠিক, এখানে একটু প্রশ্নটাতে গোলমাল আছে, তখন উত্তর হতো কি? অপশন এ, অপশন এ, কারণ দেখে বোঝা যাচ্ছে কি বাকি তিনটেই কিন্তু কি রয়েছে সঠিক, এখানে প্রশ্নটা একটু গোলমাল আছে। বেশ, পরের প্রশ্ন। রিপ্রেসার প্রোটিনের কোন ধর্ম থাকায় এটা অপারেটর ইন্ডিউসারের সাথে যুক্ত? অ্যালোস্টেরিক, তাহলে অ্যালোস্টেরিক হয়, দুটো অ্যাক্টিভ সাইট থাকে, অ্যালোস্টেরিক দুটো অ্যাক্টিভ সাইট থাকবে। আমরা যদি দেখি যেটাকে এখানে বলি, যেটা আগের দিনও পড়লাম, ল্যাকোপেরন, তাহলে ল্যাকোপেরন এটা ধরে নিচ্ছি রিপ্রেসার প্রোটিন, এটা রিপ্রেসার প্রোটিন, রিপ্রেসার প্রোটিন। এটা তৈরি করে কোন জিন? তাহলে যদি বলি ল্যাক আই জিন, এটা তৈরি করে, তাহলে এর এই সাইডটা আমরা ধরে নিচ্ছি, এই যে সাইডটা এখানে যুক্ত হতে পারে অ্যালোল্যাকটোজ, আর এখানে যুক্ত হতে পারে কে? অপারেটর। তাহলে দুটো অ্যাক্টিভ সাইড আছে, একটা অ্যাক্টিভ সাইডে কেউ যুক্ত হলে অন্য সাইডটাকে চেঞ্জ করে দেয়, ফলে সেটা অন্য জনের সাথে যুক্ত হতে পারে না। এটা কি বলে? এটা কি বলে? অ্যালোস্টেরিজম। তাহলে এটা অ্যালোস্টেরিক সাইড রয়েছে, অ্যালোস্টেরিক ধর্ম রয়েছে। বেশ, আর্কিওপটেরিক্স হলো ড্যাশ এবং ড্যাশের মধ্যবর্তী মিসিং লিঙ্ক, এখানে বিশেষ আলোচনা করব না। তাহলে পক্ষী আর কি হবে? সরীসৃপ, তাহলে স্তন্যপায়ী পক্ষী এটা হবে না, উভচর পক্ষী হবে না, উভচর সরীসৃপ, এটাই হবে অ্যান্সার, অপশন সি, উভচর এবং না 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 না, ভুল বললাম, তাহলে কি হবে এখানে? সরীসৃপ এবং পাখি, তাহলে সরীসৃপ এবং পাখি, উত্তর হবে কি? অপশন ডি, তাহলে এখন উত্তর হবে সরীসৃপ এবং পাখি। সরীসৃপ আর পাখি। বেশ, এবার নিচে একটা কোডিং স্ট্র্যান্ডের নাইট্রোজেন বেসের সজ্জাক্রম বলে দিয়েছে, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সজ্জাক্রম কি হবে? তাহলে 5 প্রাইমের সামনে 3 প্রাইম হবে, 3 প্রাইমের সামনে 5 প্রাইম হবে। প্রথমে যেগুলো 5 প্রাইম 3 প্রাইম আছে সেগুলো বাদ, যেগুলো 5 প্রাইম 3 আছে বাদ, তাহলে দুটো অপশন এমনি বাদ চলে গেল। তাহলে জি এর সামনে কি হবে? আমরা জানি কি, এটা কত নম্বর প্রশ্ন? 22 নম্বর। এ এর সাথে হবে টি, জি এর সাথে ট্রিপল বন্ড হবে সি, আর এ এর সাথে হয় ইউ, তাহলে এখানে জি এর সাথে সি হবে, তাহলে এই দুটো অপশন হতে পারে, সি এখানেও আছে, সি এখানেও আছে, তাহলে দুটোই হতে পারে। তারপর টি আছে, টি এর সাথে, টি এর সাথে কি হবে? তাহলে টি এর সাথে হবে, কোথায় গেল? হ্যাঁ, তাহলে জি এর সাথে হবে সি, টি এর সাথে হবে এ, এর সাথে টি হওয়ার কথা ছিল ইউ, তাহলে সি এ ইউ হবে, দেখি কত জায়গায় আছে, সি এ টি রয়েছে, আচ্ছা আচ্ছা, ইউ কেন হবে? এখানে আর এন তো উল্লেখ করেনি, তাহলে এখানে কি হবে? টি হবে, এর সাথে হবে টি, টি এর সাথে হবে এ, টি এর সাথে হবে এ, এর সাথে হবে টি, সি এর সাথে হবে জি, তাহলে সি এ টি এ এ টি, সি এ টি এ এ টি, এটা হবে উত্তর, তাহলে কি হবে? অপশন, এটা কমপ্লিমেন্টারি বেস পেয়ার, এইভাবে দেখে নিতে হবে, এমনি বিশেষ কঠিন কিছু নয়। বেশ, তারপর x0,
এক্স এক্স, এক্স জিরো, এক্স এক্স ওয়াই, এই যৌন ক্রোমোজোমের বার বডির সংখ্যা যথাক্রমে। তাহলে এখানে এক্স এস আছে, একটা বার বডি আছে একটা, আমি এখানে হ্যাঁ, তাহলে এটা লিখছি না আলাদা করে। এক্সট্রা এক্স ক্রোমোজোমকে বার বডি বলে। তাহলে এক্স এক্স আছে মানে একটা আছে, তারপরটা কোনো বার বডি নেই, তারপরটা এক্স এক্স ওয়াই আছে, এখানেও একটা বার বডি আছে। তাহলে কত আছে? একটা, তারপর শূন্য, তারপরে এক। এই তো এখানে দেখা যাচ্ছে 1 0 1, এটা 1 0 1। তারপর এটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোমের কথা বলছে। এক্স জিরো যেটা, এটা টার্নার সিনড্রোমের কথা বলছে, আর এক্স এক্সটা স্বাভাবিক একটা মহিলা। বেশ, এমজি প্লাস আর সিএ প্লাস ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনকে সুদৃঢ় করে, অবশ্যই করে। টিআরএনএ তে তথ্যমূলক আরএনএ বলা হয় না, টিআরএনএ কে তথ্যমূলক আরএনএ বলা হয় না, তথ্যমূলক আরএনএ বলা হয় কাকে? এমআরএনএ কে। আর টিআরএনএ কে বলে ট্রান্সফার আরএনএ। ইউক্যারিওটিক ক্রোমোজোমের গৌণ খাদ্যাঞ্চলকে এনওআর বলা হয়, এটাও সঠিক। আর নন হিস্টোন প্রোটিন হিসাবে স্কাপল প্রোটিন বিকাশ করে, হ্যাঁ এটাও সঠিক। তার মানে বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্প তো অনেকগুলো রয়েছে, তাহলে 1ও হবে, 3ও হবে, 4ও হবে। আচ্ছা, এবার এখানে বলছে 1 3 মিথ্যা না, কেবল 1 সত্য, এটাও না, কেবল 2 মিথ্যা, হ্যাঁ 2টা কেবল মিথ্যা, এটা হচ্ছে সঠিক। তাহলে কেবল 2 মিথ্যা। তারপরের প্রশ্ন, স্তম্ভ 1, এটা মেলাতে হবে। সমাপ্তি সূচক কোডন, তাহলে সমাপ্তি সূচক কোডন কটা আছে? সমাপ্তি সূচক কোডন আছে 3টি, যেটাকে বলে স্টপ কোডন বা ননসেন্স কোডনও বলতে পারি। তাহলে কি কি আছে? এখানে একটা ও লিখবো, এখানে একটা ও লিখবো, মাঝে একটা এ লিখবো। ওকরে, অ্যাম্বার আর ওপাল, এটা ইউএএ, ইউএজি আর ইউজিএ, এই হচ্ছে পরপর 3টে কোডন। তাহলে এখানে সমাপ্তি সূচক কোনটা কোনটা? ইউএজি, তাহলে এটা হবে কি 4। এবার আছে ভ্যালিন। ভ্যালিন কাকে নির্দেশ করে? অবশ্যই আমাদের মনে রাখা দরকার, ভ্যালিনটা মনে রাখতেই হবে। ভ্যালিনটা হবে জিইউজি, আর এইটা যার পরিবর্তে থাকে, একটু সাইড থেকে লিখতে হবে। বেশ, ভ্যালিন জিইউজি, এটা যার পরিবর্তে থাকে সেটা কি? গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। এটা সিকেল সেল অ্যানিমিয়ার উদাহরণ, তাহলে সেটা কি হতো? জিএজি। এছাড়া আর কি মনে রাখবো? এছাড়া এটা জিএজি কিন্তু, ঠিক আছে আমি নিচে একবার লিখে দিচ্ছি জিএজি। আর কি মনে রাখবো? এইউজি হচ্ছে মিথিওনিন। ইউ 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 প্রথম আবিষ্কৃত জেনেটিক কোড কি? এটা ফিনাইল অ্যালানিন। অন্তত এগুলো মনে রাখতে হবেই জেনেটিক কোড হিসাবে। তাহলে এখানে ভ্যালিনটা কি হবে? জিইউজি। আচ্ছা, জিইউসিও ভ্যালিন হয়, যাই হোক, তাহলে এখানে কি হবে? এটা 2। নন কোডিন অঞ্চল তো ইউটিআর। আর রাইবোনিউক্লিওটাইড হচ্ছে গুয়ানোসিন মোনোফসফেট। তাহলে গুয়ানোসিন মোনোফসফেট হচ্ছে রাইবোনিউক্লিওটাইড। বেশ, তাহলে কি হলো উত্তর? 4 2 1 3, 4 2 1 3। তাহলে এখানে 4 2 1, অপশন সি। এরপর 26, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড হচ্ছে সমস্ত অঙ্গ। হ্যাঁ, যে আলাদা আলাদা প্রাণীর হৃৎপিণ্ড অন্যরকম, একই থেকে উৎপত্তি হয়েছে সমস্ত অঙ্গ। এগুলি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না, অপসারী। সমসপ্ত মানেই অপসারী, আর সমবৃত্তি হলে তখন অভিসারী হবে। তাহলে এখানে কি হবে? যে একটা ঠিক কিন্তু 2 ভুল, তাহলে কোনটা হবে? সঠিক কিন্তু 2 ভুল, অপশন সি। তারপরে কি বলছে 27 নম্বর, ফিনাইল কিটোনিউরিয়া প্লিওট্রপির উদাহরণ। হ্যাঁ, প্লিওট্রপি মানে হচ্ছে একটা নির্দিষ্ট লোকাসে থাকা একজোড়া অ্যালিল একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে, তাহলে প্লিওট্রপির উদাহরণ, হ্যাঁ ঠিক। আর 12 নং ক্রোমোজোমে পিএইচ মানে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, এই উৎসেচকটা সংকেত বহন করে জিনের মিউটেশনের ফলে পিকেও সংক্রান্ত বিভিন্ন উপসর্গ দেখা যায়। হ্যাঁ, এটাও ঠিক। বেশ, তাহলে এখানে কি হবে? দুটো বিবৃতি সঠিক। একবার ভালো করে দেখে নিই। হ্যাঁ, দুটো তাহলে এটা দুটি সঠিক।
দুটি বিবৃতিই সঠিক। বেশ, পরের প্রশ্ন দেখব। তাহলে আবার স্তম্ভ মেলাতে হবে। ডারউইন প্রাকৃতিক নির্বাচন বাদ দিয়েছে, এগুলোতে আলোচনা বিশেষ কিছু করছে না। ওপারিন হ্যালডেন রাসায়নিক উৎপত্তি তত্ত্ব। তারপরে ল্যামার্ক দিয়েছে ব্যবহার অব্যবহার। আর ভাইসম্যান দিয়েছে জাম প্লাজম। তার মানে কি দাঁড়ালো? 2-3-4-1, 2-3-4-1, তাহলে অপশন বি। এগুলো আশা করি সবার মনে আছে, একদম ক্লাস 10 থেকেই পড়ছি, এগুলো বিশেষ কথা বলছি না। পরের প্রশ্ন, পারিবারিক ডাউন সিনড্রোমে ট্রান্সলোকেশনের কারণে ক্রোমোজোম দীর্ঘাকার হয়। হ্যাঁ ঠিক। এবার ডাউন সিনড্রোম, একটা হচ্ছে প্রাইমারি আর হচ্ছে ফ্যামিলিয়াল। তাহলে প্রাইমারি যেটা হবে, তাহলে 21 নঙের ট্রাইজমি। আর যেটা ফ্যামিলিয়াল বলছি, তো সেটা কার কারণে হবে? ট্রান্সলোকেশনের জন্য। তাহলে এটা ঘটবে ট্রান্সলোকেশনের জন্য। তাহলে এটাতে কি হবে, যে 21 নম্বর এর সাথে 14 অথবা 15 নম্বর ক্রোমোজোমের কি ঘটবে? ট্রান্সলোকেশন। তাহলে কি বলছে? পারিবারিক ডাউন সিনড্রোম অর্থাৎ ফ্যামিলিয়াল, এটা কার জন্য হয় বলছে? ট্রান্সলোকেশনের কারণে ক্রোমোজোম দীর্ঘকরণ হয়। এটা ঠিক। এই যে বেশ, তারপরে বলছে কি 21 নং ক্রোমোজোম এই ট্রান্সলেশন ঘটায় এবং 21 নং ক্রোমোজোম ট্রাইজোমে আখ্যা দেওয়া হয় না, এটাকে ট্রাইজোমে আখ্যা দেওয়া হয় না, এটা ট্রান্সলোকেশন। আর 21 নম্বরের সাথে কার হবে? 14 আর 15। তাহলে 2 নম্বরটা ভুল। তাহলে এখানে এ সঠিক কিন্তু আর ভুল, তাহলে অপশন সি। পরের প্রশ্ন দেখব। আবার তাই দুটো বিবৃতি দিয়েছে। ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ এর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডে আরএনএ কোড করতে অংশগ্রহণ করে। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, আচ্ছা, তাহলে এটা কিসে বলছে? ট্রান্সক্রিপশনের সময়। ধরে নিচ্ছি এটা আগেরটা নাম্বারিং করা উচিত ছিল। ডাউন সিনড্রোম কত নম্বর ছিল? 29। এবার হচ্ছে 30। তাই ধরে নিয়ে এটা একটা ট্রান্সক্রিপশন ইউনিট। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, আমি এসজি লিখে দিলাম। এটা ধরে নিচ্ছি প্রোমোটার, এটা ধরে নিচ্ছি টার্মিনেটর। এবার কি বলছে, যে তাহলে আমরা ধরছি যে এটা 3' to 5', আর এটা 5' to 3'। সবসময় তৈরি যেটা হয় 5' to 3' ডিরেকশনে, আর তার উল্টোটা তাহলে তখন কি হবে? টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে এইটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, নিচেরটা এটা টেমপ্লেট স্ট্র্যান্ড। আর এটাকে কি বলতে পারি? নন টেমপ্লেট স্ট্র্যান্ড। আর যেটাই নন টেমপ্লেট স্ট্র্যান্ড সেটাই হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, আর এটা নন কোডিং স্ট্র্যান্ড। তাহলে এটা কোডিং স্ট্র্যান্ড, এটা নন কোডিং স্ট্র্যান্ড। বেশ, এবার কি বলছে, কোথায় গেল? ট্রান্সক্রিপশনের সময় ডিএনএর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড আরএনএ কোড করতে অংশগ্রহণ করে। অ্যান্টিসেন্স কোনটা? এই নিচেরটা অ্যান্টিসেন্স। হ্যাঁ, আরএনএ কোড করতে সক্ষম, এটা ঠিক। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডকে নন কোডিং স্ট্র্যান্ডও বলা হয়। হ্যাঁ, অ্যান্টিসেন্স, নিচেরটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, অ্যান্টিসেন্স। তাহলে অ্যান্টিসেন্স যে স্ট্র্যান্ড তাকে নন, আচ্ছা এটা কেন অ্যান্টিসেন্স হবে? এটা অ্যান্টিসেন্স, নিচেরটা সেন্স, এটা অ্যান্টিসেন্স। তাহলে এটাকে, উফ, কি উল্টো পাল্টা করে দিচ্ছি। এই জায়গাটা আমি আরেকবার বলি। এটা মুছে দিয়ে আমি আরেকবার বলছি, হলো না ঠিকঠাক মোছা। তাহলে কি বলছি, তাহলে এই একটা
এটা লাইন, আমি এইটাকে বলছি স্ট্রাকচারাল জিন, এটা বলছি প্রমোটার, আর এটা বলছি টার্মিনেটর। আমি ধরে নিচ্ছি এটা 3' to 5'। তাহলে এইটা কি হবে, এটা টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা টেমপ্লেট স্ট্র্যান্ড। এটা যদি টেমপ্লেট স্ট্র্যান্ড হয় তাহলে এই উপরেরটা হবে নন টেমপ্লেট স্ট্র্যান্ড। আর তার সাথে সাথে মনে রাখবো এই যে জেনেটিক কোডগুলো আছে, জেনেটিক কোডগুলো কোথায় আছে পড়বো, এই উপরটাতে পড়বো। তাহলে এটাকে বলে দেবো কি কোডিং স্ট্র্যান্ড, আর এটাকে কি বলে দেবো নন কোডিং স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ড। বেশ, তাহলে এবার বলছে কি যে ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ এর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড আরএনএ কোড করতে অংশগ্রহণ করে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলবো অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, নিচেটাকে বলবো অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। অ্যান্টিসেন্স মানে কোডনগুলো যেখানে আছে সেটা সেন্স স্ট্র্যান্ড, আর যেখানে কোডন নেই সেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। তাহলে কোডনগুলো কোথায় আছে, কোডনগুলো কোডিং স্ট্র্যান্ডে আছে। তাহলে এটাকে কি বলবো, এটা বলবো সেন্স স্ট্র্যান্ড। আর এটাকে কি বলবো, তাহলে নন সেন্স স্ট্র্যান্ড। এবার অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডকে নন কোডিং স্ট্র্যান্ডও বলে। হ্যাঁ, তাহলে যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড সেটা নন কোডিং স্ট্র্যান্ড, এটাও ঠিক। বেশ, তাহলে এখানে বলবো এর সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু এ এবং আর দুটোই ঠিক। যদি আবার লিখি যে ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডকে গ্রহণ করতে অংশগ্রহণ করে কারণ অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডকে নন কোডিং স্ট্র্যান্ড বলে না। তাহলে এখানে কি হবে, অপশন বি। এবার বলছে সোমাটোজেনিক প্রকরণ বংশানুসরণযোগ্য নয়। সোমাটোজেনিকটা বংশানুসরণযোগ্য নয়। আর সৌর তাপের প্রভাবে গাত্রবর্ণের পরিবর্তন সোমাটোজেনিক। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এখানে কি হবে, দুটোই ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। বেশ, তাহলে তারপর কি বলছে, এটা শনাক্ত করতে হবে। সেন্ট্রাল ডগমা থেকে দিয়েছে, একদম সোজা জিনিস। তাহলে বলছে এ থেকে আরএনএ হয়েছে, তাহলে এটা কি, এটা অবশ্যই, এটা কত নম্বর, 32 নম্বর। তাহলে এখানে এটা অবশ্যই কি, পাশে লেখা আছে যদিও, আর এখানে লিখছি না, তাহলে এটা লিখছি না। তাহলে কি, তাহলে এখানে এটা কি রয়েছে, এটা হচ্ছে ডিএনএ, এটা ডিএনএ এটাতে আছে, এটাতে আছে, তার মানে এটা এটা হচ্ছে না অ্যান্সার। বেশ, তারপরে কি বলছে, বিটা হচ্ছে আরএনএ থেকে কি, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, বিটা হচ্ছে প্রোটিন, বিটা এখানে ফ্যাট বলেছে, এটা হবে না। তাহলে বোঝা যাচ্ছে অপশন হবে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, প্রক্রিয়াটাকে কি বলবো, ডিটা বলবো, রেপ্লিকেশন। আর যদি বলি যে এই প্রোটিন থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে এখানে সি দিয়েছি, তাহলে সি এই ঘটনাটাকে কি বলবো, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে তাকে বলবো ট্রান্সক্রিপশন, আর বাকিটা তো ট্রান্সলেশন। আর বিটা, বিটা কি, বিটা তৈরি হচ্ছে প্রোটিন। বেশ, এখানে নির্বাচন বলছে, এটা বোঝা যাচ্ছে মধ্যটা অনেক বেশি হয়েছে, তাহলে এটা স্থিতিশীল, এটা এক পাশে সরে গেছে, এটা অভিমুখী, আর এটা দুই পাশে সরে গেছে, মানে মধ্যবর্তীটা ধ্বংস হয়ে গেছে, এটা বিচ্ছিন্ন কারক। তাহলে এখানে কি হবে, স্থিতিশীল, নির্দেশিত এবং বিচ্ছিন্নকারক। নির্দেশিত, বা এটাকে কি বলতে পারি, যে একটা নির্দিষ্ট অভিমুখী হচ্ছে, অভিমুখী। বেশ, ঘোড়ার বিবর্তন একদম ক্লাস 10-এর প্রশ্ন, এটা কিছু আলোচনাই করছি না। তাহলে সবার প্রথমে ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিজিপ্পাস, তারপরে প্লাইহিপ্পাস, তারপরে ইকুয়াস। এটা হচ্ছে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি পরপর বলতে হবে কি কি হচ্ছে। তাহলে এখানে দেখি যে সবার প্রথম যেটা হবে নমুনা সংগ্রহ, 2 নম্বরটা সবার প্রথমে থাকবে। তাহলে এখানে দেখি 2 নম্বর কোথায় প্রথম আছে, 2 নম্বর এইটাতে আর এটা আছে, তার মানে এটা আর এটা হচ্ছে না। তাহলে নমুনা সংগ্রহ করা হবে, তারপর কি করব, তারপরে হচ্ছে ডিএনএ নিষ্কাশন করব, তারপরে 3 থাকতে হবে, 3 এইটাতে আছে, তাহলে অপশন সি এটাই উত্তর। তাহলে এই ছিল 35টা প্রশ্ন। তাহলে এটা
একবার প্র্যাকটিস করে নেবে, বা যেগুলো এক্সট্রা ইনফরমেশন ছিল সেগুলো একবার দেখে নেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।